অনুষ্ঠান তা অবশ্যই অভিনবত্বের দাবি রাখে। যারা কবিতা পাঠের জন্য এখানে এসেছেন, বয়স্কদের আড্ডার জন্য এখানে এসেছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা মঞ্চে উঠে আসুন। আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করব। প্রবীণ এবং নবীনের আড্ডা ছিল। এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে আমরা কে কি ভাবছি, কে কি করছি, সেই নিয়ে শুরুই আমরা করে দিচ্ছি মহাদেবদার কথা দিয়ে। আমরা মহাদেবদাকে অনুরোধ করব, এই সিচুয়েশন বা এই যে কবিতা পাঠের আড্ডা বা এই যে অনুষ্ঠান, এই নিয়ে আপনার একটু মতামত বা কেমন লাগছে আজকের এই শীতের সকাল, এই নিয়ে দু একটি শব্দ আপনি বলার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে মহাদেবদার কথায়। ভালো লাগছে বলে কবিতা পড়ে দেবেন, কিছু কথা বলে কবিতা পড়বে। কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ডের বিষয়টা তো বুঝবেই না। কোথায় ব্যাগ? আমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ নেই তো। ও খুলে গেছে, চেন খুলে গেছে, এটা সারাতে দিয়েছে নিয়ে ব্যাগ। হ্যালো, উপস্থিত সকলকে শীতের সকালের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা বর্তমান সময়ের মধ্যে দিয়ে চলেছি, যে সময়ে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে এক ভয়ানক আবহাওয়ার বাতাবরণ সৃষ্টি হয়েছে। মানুষ সর্বত্র তটস্থ, কি হয় কি হয়, এর মধ্য দিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। এর মধ্য দিয়েই মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটছে। কোনো মানুষ একা একা কখনো বাঁচতে পারে না। একজন মানুষকে বেঁচে থাকতে হলে অন্যান্য সমস্ত মানুষের সাহায্য, সহযোগিতা একান্ত প্রয়োজন। এই অনুভবটা কখনো কখনো আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তুমি বাঁচো, তুমি বড় হও, তোমার অনেক সম্পদ হোক, প্রতিপত্তি হোক, আর কারোর বিষয়ে তোমার ভাবনার অবকাশ নেই। এই যখন আমাদের বিশ্ব রাজনীতি, বিশ্ব সামাজিক নীতি, বিশ্ব অর্থনীতির পথ হিসেবে বেঁধে দেওয়া হচ্ছে, সেইখানটায় দাঁড়িয়ে আমরা যারা সমাজ নিয়ে, ভাবনা নিয়ে
মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করি, একটুখানি কথা বলার চেষ্টা করি, সেই মানুষেরা তারা শত বাধা বিপত্তি সত্ত্বেও দুনিয়ার দেশে দেশে, আমাদের দেশেও আমাদের রাজ্যেও সে মানুষেরা তাদের দায়িত্ব পালন করে চলেছে। সেই অনুভব থেকেই আজকের এই শীতের প্রভাতে সবাই যখন গুটিসুটি মেরে বিছানা ছেড়ে উঠতে ইতস্তত বোধ করছেন, তার মধ্যেও এখানে কিছু মানুষ সমবেত হয়েছেন মানুষের জন্যে কিছু কথা বলার জন্য, মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করেই সমবেত হয়েছেন। সাহিত্য, সংস্কৃতি মানুষের বেঁচে থাকার অন্যতম একটি উপাদান। খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যতি রেখে যেমন মানুষ বেঁচে থাকতে পারে না, তেমনি মানুষের বেঁচে থাকার জন্য তার অন্যতম প্রধান চাহিদা হলো বিনোদন। সেই বিনোদনের অন্যতম একটি অঙ্গ সাহিত্য, সংস্কৃতি। আর সেই সাহিত্য সংস্কৃতি মানুষকে নিয়েই, প্রকৃতিকে নিয়েই, একটা ভালো সমাজ গড়ে ওঠার স্বপ্ন দেখার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে। আর সেই এগিয়ে চলার কাজে যেখানেই কোনো বাধা বিপত্তি, দুরাচার, অনাচার বিষয়গুলি সাহিত্য সংস্কৃতি জগতের মানুষের সামনে উঠে আসে, তখন তারা তাদের সাহিত্য সংস্কৃতির শৈলীর মাধ্যমে জনমানসে তুলে ধরার চেষ্টা করে। অনেক শিল্পী, সাহিত্যিক দুনিয়ার দেশে দেশে, আমাদের দেশেও শুধুমাত্র সাহিত্য শিল্পকর্ম করার জন্যই আক্রান্ত হয়েছে। আক্রমণ নামিয়ে নিয়ে এসছে তারাই, যারা তাদের ব্যক্তি স্বার্থ বিঘ্নিত হচ্ছে দেখেই তারা সেই আক্রমণটা নামিয়ে নিয়ে এসেছে। এই মুহূর্তে আমাদের দেশে বহু সাংবাদিক, বহু সাহিত্যিক জেলে আসেন শুধুমাত্র সাহিত্যকর্ম করার অপরাধেই, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগদান করার অপরাধেই। এটাই তাদের একমাত্র অপরাধ। সেখানে আমরা যখন দেখি আমাদের সমাজের অভ্যন্তরে খুনি আসামি, দাগী আসামি, চোর, ডাকাত, বদমায়েশ, তারা মাথা উঁচু করে সমাজের মাথা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে সময় সাহিত্যিক, শিল্পী, নাট্যকার শুধুমাত্র তাদের শিল্পকর্ম করার অপরাধেই তারা জেলে পড়ছে, নানান রকম আক্রমণের শিকার তাদের হতে হচ্ছে। আমরা যখন আজকের এই সভায়
মিলিত হয়েছি এই মুহূর্তে আমরা রাজপথে হেমন্তের কান্না শুনতে পাচ্ছি। এই হেমন্তে যারা মাঠে মাঠে ধান কাটত, কৃষকের গোলায় ডেকে উঠত ফসলের বান, সেই হেমন্তে রাজপথে কান্না ভেসে আসছে। প্রতি 13 মিনিট অন্তর রাস্তা দিয়ে রাম নাম সৎ হ্যায় বলতে বলতে মানুষ বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে দাঁড়িয়েই প্রিয়তমা ছুটে চলেছে ওই রাজপথে, ঘরে ঢেকে রেখে প্রিয়তমের লাশ। সেখানটা থেকেই তো শিল্পী সাহিত্যিকরা উদ্বুদ্ধ হন, তারা নতুন নতুন সৃষ্টি করেন, নবজাগরণের গান গেয়ে ওঠেন। সমাজ সামনের দিকে ধাবমান হয়, এগিয়ে চলে। এই সুন্দর পৃথিবীটা এগিয়ে যাক, এই কামনা করি। সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের সাহিত্য সভার সূচনায় এই কয়েকটি কথা নিবেদন করে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার। কবি, সম্পাদক, গল্পকার, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহাদেব চক্রবর্তীর কথায় আমরা আজকের এই নবীন প্রবীণদের আড্ডা ও কবিতা পাঠের আড্ডা শুরু করলাম। চলছে আন্ডারগ্রাউন্ড সাহিত্যের উদ্যোগে কোলাঘাট উৎসব মঞ্চে কবিতা পাঠ ও বই প্রকাশের অনুষ্ঠান। কিছুক্ষণ পরেই 2টি বই প্রকাশিত হবে। একটি লিলি মুখোপাধ্যায়ের ভালোবাসার কথা প্রকাশ করবেন আন্তর্জাতিক খ্যাতিমান কবি অমৃত মাইতি। সেই বই আলোচনা করবেন সুমিতা পাঠক। দ্বিতীয় বইটি কবি শ্যামল দত্তের কিছু কথা কবিতায় প্রকাশ করবেন এই স্কুলেরই, কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য। এবং সেই বইটি নিয়ে আলোচনা করবেন সুজাতা বেরা। ভালোবাসার কথা এবং কিছু কথা কবিতায় দুটো বইয়েরই ওপর যিনি অলঙ্করণ করেছেন অঙ্কন মাইতি, তিনিও ইলাস্ট্রেশন নিয়ে, অলঙ্করণ নিয়ে কিছু কথা বলবেন। আমরা ফিরে আসছি আবার কবিতায়। আমরা কবিতা পাঠের জন্য আমাদের একদম বাম দিক থেকে রুমকি দত্তকে আহ্বান জানাচ্ছি। কবিতা পাঠ। রুমকি দত্ত শুধু কোলাঘাট নয়, আমাদের যে বৃহত্তর বাংলা সাহিত্য, সেই সাহিত্যের একটি অন্যতম নাম। সম্প্রতি আমরা হয়তো সকলের জানা নেই, আমি জেনেছি উনি বর্ধমানে একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন আগামী 27 তারিখ। এটা আমাদের কোলাঘাটের গর্ব। আমরা যারা একটু আধটু লিখি, আমরা সকলে ওনার সেই সম্মানে সম্মানিত বোধ করছি। এখন কবিতায় রুমকি দত্ত। নমস্কার, সুপ্রভাত। উপস্থিত সকল গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা, ওই শীতের সকালের উষ্ণ অভিনন্দন জানাই। আমি যে কবিতাটি পাঠ করব সেটা বাস্তব পরিপ্রেক্ষিতে, আমার অভিজ্ঞতার ভিত্তিতে
লেখা হয়েছে। তো বাস্তব পরিপ্রেক্ষিতটা কি না আমরা সকলেই জানি, কলকাতায় 2016 সালে বিবেকানন্দ ফ্লাইওভারের এক অংশ ভেঙে পড়েছিল। 2018 সালে মাঝেরহাটের ব্রিজের একাংশ ভেঙে পড়েছিল। তো আমার মনে হতো কলকাতা গেলেই যে কোনো ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি এই কবিতাটি লিখেছি, এখন পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম পথে যেতে যেতে। ছেলেটি ওলা ক্যাবের ড্রাইভার, বয়স 24-25 হবে। হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে উঠেছিলাম তার গাড়িতে, দেখেছিলাম তাকে। মাঝারি উচ্চতা, শ্যামলা রং, যদিও আলাপ হয়নি সেরকম, তবু কিছুটা বুঝেছিলাম তাকে। যতটুকু রাস্তা গেছি তার গাড়িতে, ততটাই ঠাকুর ডাকতে ডাকতে ভয় এই বুঝি ব্রিজ ভেঙে পড়ে। না, ব্রিজ ভেঙে পড়েনি সেদিন, নিরাপদেই গন্তব্যে পৌঁছেছিলাম। তবে ব্রিজের পরিবর্তে অন্য কিছু ভাঙার শব্দ টের পেয়েছিলাম আমি। হৃদয়। যতক্ষণ আমি ছেলেটির গাড়িতে ছিলাম, একটার পর একটা হৃদয় বিদীর্ণ করা বিরহের গান আমি শুনেছি আর চমকে উঠেছি। ছেলেটির প্রেমিকা ওকে ত্যাগ করেছে। স্বামী ড্রাইভার, এই পরিচয়ে সোসাইটিতে মেশা যাবে না, লোকে নাকি নাক সিটকোবে। তাই গাড়ি কেনার পর সে পরিত্যক্ত। যার জন্য তড়িঘড়ি উপায়ের ব্যবস্থা, সেই দিল ধোঁকা। সে কারণেই ছেলেটি শুধু বিরহের গান শুনে বিরহকে ভুলে থাকতে চায়। কবিগুরুর কথায়, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। সত্যি কি ভুলে থাকা যায় ভালোবাসার দিনগুলো? রাগ, অভিমান, আদর, সোহাগের মধু স্মৃতি মুছে ফেলা যায়? জানি না আর কোনো দিনও দেখা হবে কিনা। দেখা হলে জানবো আগের মতো তার হৃদয়টা মেরামত হয়েছে কিনা। নমস্কার। অনেক ধন্যবাদ রুমকিকে। প্রাসঙ্গিক বিষয়কে, বাস্তব বিষয়কে কবিরা তাদের মননজাত করে আমাদের সামনে তুলে ধরেন। চলছে কোলাঘাট উৎসবের প্রাঙ্গণে আন্ডারগ্রাউন্ড সাহিত্যের উদ্যোগে কবিতা পাঠ, গ্রন্থ প্রকাশ এবং আড্ডার অনুষ্ঠান। এখন আমরা আহ্বান জানাবো বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী এবং কবি সমীরণ চট্টোপাধ্যায়কে। আমরা হাতে পাইনি অনেকেই, তবে ফেসবুকে দেখেছি তার একটি কাব্যগ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে, তার কবিতা আমরা শুনব। আর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা একটু জানিয়ে দিই। একদম বাম দিকে সমীরণ চট্টোপাধ্যায়, তারপর বিভাস হাজরা, অভিচিত্ত রঞ্জন দাস, অভিনেত্রী, নাট্য পরিচালক, নাট্যকর্মী এবং কবি মৌসুমী চক্রবর্তী, প্রাবন্ধিক, সুবক্তা, বিশিষ্ট শিক্ষিকা এবং কবি সুজাতা বেরা। আমরা আগেই রুমকি দত্তের পরিচয় দিয়েছি। আমার পিছনে আছেন মহাদেব চক্রবর্তী এবং আমাদের একদম পিছনের সারিতে, একদম আমাদের বাঁদিকে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী পাপড়ি বড়াল। সঙ্গে আছেন শুভাঙ্গী পাড়ই, সুমিতা পাঠক এবং আঁখিপট পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য। এখন
সমীরণ চট্টোপাধ্যায়, তিনি কবিতা পাঠ করবেন। হ্যালো, নমস্কার। সবাইকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা। আমি কিছুদিন আগেই বাংলা চলচ্চিত্রের এক মহান শিল্পীকে হারিয়েছি। আমরা হারিয়েছি, এক অপূরণীয় ক্ষতি। সেই সম্বন্ধেই একটা লেখা। বড় অসময়ে চলে গেল অপু। বুঝলি তোপসে, অপুর আর ঘরে ফেরা হলো না। বেলা শেষের পর নিশ্চিন্দিপুরে ফিরবে বলেছিল, আর ফেরা হলো না। বড়ই অসময়ে নিভে গেল সাজবাতি। অপুর সংসার আজ শূন্য। এত তাড়া কিসের ছিল অপুর? আরও তো কিছুদিন অপরাজিত হিসাবে বেশ কাটিয়ে দিতে পারত। মৃত্যুর সাথে তিন পাত্তি খেলার কি নেশা ছিল, আর সবাইকে বোঝানো যায় না। অপু বলতো, মৃত্যু আয়, এখন আমরা তিন পাত্তি খেলি। আমি বারণ করতাম, বলতাম বাঙালির আজ অপুকে দরকার, উদয়ন পণ্ডিতকে দরকার, মাস্টারমশাইকে দরকার। অপুটা বড়ই ভুল সময়ে চলে গেল। আচ্ছা, ফেলুদার তো বয়স বাড়িনি, কাজলও তো একই রয়ে গেল, তবু অপুর এত কিসের তাড়া? একবার অসময়ে 61 গড়পার লেনে কুসুমিতার সাথে গল্প করার সময় বললাম, মৃত্যুর সাথে তিন পাত্তি খেলাটা বন্ধ কর অপু। জানি না অপুর অন্তিম যাত্রায় যারা রোদ্দুরে ভিজেছিল তাদের শেষ চিঠিতে রূপকথা নয়, না বেলা শুরুর কথা বলেছিল অপু। আবার ফিরে আসিস অপু, অন্যভাবে, অন্য রূপে, এই মাঠ, পুকুর, নদী, কাশফুলের দেশে। দেখা হোক কোনো অরণ্যের মাঝে, বা কোনো সোনার কেল্লায়, বা কোনো চলন্ত ট্রেনে, বা কিং লিয়ারের মেকআপ রুমে পুনশ্চ হয়তো বা দেখা হোক আবার কাজলকে কাঁধে নিয়ে নদীর পাড়ে। আবার ফিরে আসিস অপু, এই মাঠ, নদী, পুকুর, কাশফুলের দেশে, অন্যভাবে, অন্য রূপে। নমস্কার। খুব ভাবতে অবাক লাগছে, আমরা এখানে যারা আছি তারা প্রায় প্রত্যেকেই জানি এই বছরেরই গোড়ার দিকে ঠিক এই মঞ্চের ওদিকেই যিনি ছিলেন মঞ্চ আলো করে, তাকে নিয়ে একটি দারুণ কবিতা, আমরা এটাকে অনেকটা একটা শোক গাথাও বলতে পারি, এলিজিও বলতে পারি, সমীরণ আমাদের উপহার দিল। খুব ভালো লাগলো। একটা সুন্দর পরিবেশ সমীরণ তৈরি করেছে। আমরা এখন কবিতা শুনব আমাদের কোলাঘাটের যে সংস্কৃতি, বৃহত্তর কোলাঘাটের যে সংস্কৃতি, এমনকি বাংলা নাটকের যে সংস্কৃতি, তার অন্যতম ব্যক্তিত্ব মৌসুমী চক্রবর্তীর থেকে আমরা কবিতা শুনব। আর আমরা প্রস্তুত থাকতে বলছি কবি বিভাস হাজরাকে। আমরা এখন কবিতা শুনব মৌসুমীর। যারা মৌসুমীর ফেসবুক ফ্রেন্ড আমরা আছি, আমরা প্রত্যেকেই জানি আমরা যারা মৌসুমীর ফেসবুক ফ্রেন্ড আছি, আমরা প্রত্যেকেই জানি তিনি কী ধরনের লেখা লেখেন। সেই লেখার কিছু নিদর্শন তিনি আজকে তুলে ধরছেন। চলছে কোলাঘাট উৎসব প্রাঙ্গণে আন্ডারগ্রাউন্ড সাহিত্যের উদ্যোগে গ্রন্থ প্রকাশ, কবিতা পাঠ ও আলোচনার আড্ডা। হ্যালো, নমস্কার।
সুপ্রভাত। এখানে রয়েছেন অনেক গুণী মানুষ, সবাইকে প্রণাম, ছোটদের আশীর্বাদ। কবিতা পাঠের আসরে এখানে আজকে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। আজকে আমার কাছে একটা বিশেষ দিন। আজ থেকে প্রায় 11 বছর আগে আমার বাবা ঠিক আজকের দিনেই আকাশের ঠিকানায় পাড়ি দিয়েছিলেন। তাই আমি প্রথমেই আমার বাবাকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করছি। বাবাকে নিয়ে লেখা আমার সমস্ত কবিতাগুলি বাবা তোমাকে অনুভবে এই নামে আমি চিহ্নিত করি। কবিতা বাবা তোমাকে অনুভবে। যখন চোখের জল বাঁধ মানে না, কেউ মাথায় হাত রেখে বলে না আমি তো আছি। যখন রাগতে রাগতে চোখ নাক কান লাল, কেউ এসে বলে না একটু শান্ত হ। যখন অকারণে রোষের মুখে দোষী, জানো বাবা তখনও কেউ বলে না কিসের চিন্তা, আমি তো। যখন পুজো পুজো গন্ধ চারপাশ ম বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজো, কালী পুজো পেরিয়ে জগদ্ধাত্রী, একটি ফ্রকেই হইচই আর অনাবিল আনন্দ। সে তো তোমারই স্পর্শ। সেদিন মেঘ কালো করে হঠাৎ বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। খোলা মাঠে দাঁড়িয়ে চিৎকার করে বললে ঘর ছেড়ে বেরিয়ে আয়, আমরা বৃষ্টি স্নাত হই। এই তো সেদিন ঘুড়ির প্যাঁচ লড়তে গিয়ে হোঁচট খেতে খেতে হাতটা বাড়িয়ে বললে উঠে দাঁড়াও, সোজা হয়ে শক্ত হয়ে এমন ভাবে। আমরা সবাই দাঁড়িয়েছি বাবা, সোজা হয়ে শক্ত হয়ে। এখন এক চিলতে উঠোনে রোদ্দুর ঝলমলিয়ে ওঠে, ঝকঝকে তকতকে ডাইনিং টেবিলে হাসির ফোয়ারা ওঠে, দামি দামি শাড়ি আর গয়নার দর কষাকষি চলে। আর আমি গহীন অন্ধকারে ডুবতে ডুবতে হারিয়ে যাচ্ছি। বাবা আমি তোমার মতো করে কেউ বলে না ভয় কিসের, আমি তো আছি। ফটো ফ্রেমে বাঁধানো তোমার ঠোঁটের কোণের হাসিটা জল জল করে। আমার চোখের কোণ তখন চিকচিক। বাবা তোমার মতো করে কেউ বলে না। একটু বলে নি, কোলাঘাট অঙ্কুর কলা কৃষ্টি কেন্দ্র, মূলত এই সংস্থার সঙ্গে আমি জড়িত। কোলাঘাট অঙ্কুর কলা কৃষ্টি কেন্দ্র থেকেও একটি পত্রিকা বের হয় প্রতি বছর, এবং কোলাঘাট অঙ্কুর কলা কৃষ্টি কেন্দ্র শুরু হয়েছিল মূলত ছোটদের নাটক নিয়ে। আমরা সেই কলা কৃষ্টি কেন্দ্রের যে মুখপত্র বা পত্রিকাটি বের করি, মূলত ছোটদের নিয়েই লেখা থাকে, আর ছোটদের নিয়েই আমাদের কারবার। ছোটরাও সেখানে স্থান পায়, কবিতা লেখে। আমার কবিতাগুলো মূলত একটু ছোটদের নিয়ে ঘেঁষা। এখনো অত বড় কবি হয়ে উঠতে পারিনি, চেষ্টা করি একটু আধটু। আমার দ্বিতীয় কবিতা চিঠি।
মা গো, আমি একটা চিঠি লিখছি। কেমন আছো মা? কেমন আছে আমার সবুজ ঘেরা গাঁ? বাগান জুড়ে তাল সুপুরি, ঝিলের মাঠ, দোলদোলনি বটের ঝুড়ি। কেমন আছে খিরিস গাছে পাখির ঝাঁক, ঢেউ খেলানো সোনালি ধান? খেজুর তলায় আবাল বালক মাচায় বসে জমাট আসর, দিন দুপুরে জিনিস ফেরি, পুকুর ঘাটে কলকাকুলি, গাজন তলার মিলন চরক। কেমন আছে বৃষ্টি আকাশ, মেঘের বাতাস, শ্যামলা মায়ের মলিন আঁচল, বয়ে যাওয়া রূপনারায়ণ? ওলট পালট ছবির গান, মেঘদূতেরা খবর জানায়, বকের পাখা মিলিয়ে যায়, ফাগুন বাতাস পলাশ হয়ে জীবন রঙে ফুটতে চায়। মেঠো পথের কৃষ্ণচূড়া অবাক হয়ে চেয়ে রয়, বকম বকম পায়রাগুলি তেমনভাবে কথা কয়। রাখালিয়া বাঁশির সুরে মায়ের ভাষা আকাশ জুড়ে। প্রবাসকালে লিখছি চিঠি। কেমন আছো মা? আমার স্বদেশ, আমার ছোট্ট গাঁ। নমস্কার। কবি মৌসুমী চক্রবর্তীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন কবিতায় কবি বিভাস হাজরা।